এক চাকা ছাড়াই কক্সবাজার থেকে নিরাপদে ঢাকায় নামল বিমানের ফ্লাইট। ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫০ জনকে পুশিনের চেষ্টা, বিজিবি জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ। কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করলেন বাবা। এবং ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের চাকা খুলে যায়, তবে পাইলটের দক্ষতায় ৭১ যাত্রী নিয়ে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির এটি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে বেলা ১টা ৩৫ ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 436 ফ্লাইটটিতে ৭১ যাত্রী নিয়ে ছেড়ে আসে। আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি বিমানের পাইলট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ঢাকায় জরুরি অবতরণের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়। পাইলটের দক্ষতায় বেলা ২:৩০ নাগাদ চাকা ছাড়াই নিরাপদে রানওয়েতে অবতরণ করে বিমানটি। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদে আছে। দর্শক, যেমনটি বলছিলাম, ৭১ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের চাকা খুলে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। সাব্বির, আমরা জানি যে নিরাপদেই কিন্তু অবতরণ করেছে বিমানটি, কিন্তু একটি বিষয় জানার ছিল যে এই যে চাকা খুলে যাওয়ার বিষয়টি, এতে আসলে গাফিলতির যে বিষয়টি ছিল, কাদেরকে বা কাউকে কোনো দায়ী করা হয়েছে কিনা? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সেফটির যিনি চিফ রয়েছেন ক্যাপ্টেন এনাম, তাকে প্রধান করেই মূলত এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং আপনারা জানেন যে আজকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি BG 436, এই ফ্লাইটটিতে করে প্রায় ৭১ জন যাত্রী নিয়ে রওনা দেয় ফ্লাইটটি কক্সবাজার থেকে। এবং কক্সবাজার থেকে রওনা দেওয়ার পরপরই কিন্তু ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। এবং চাকা খুলে নিচে পড়ে যাওয়ার পরপরই বিমানের যিনি পাইলট ছিলেন তিনি সংশ্লিষ্ট যে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম অর্থাৎ ATC-কে জানান এবং তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন বলে তিনি জানান। পরবর্তীতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে বিমানটি বেলা ২:৩০ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন। এবং অবতরণ করার পর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিমানটি এখন এখানকার যারা ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে তারা এই বিমানটি পর্যবেক্ষণ করছেন ঠিক কী কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এতে কারো কোনো ধরনের কোনো গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন, যাচাই বাছাই করছেন। এবং সবচেয়ে আশার কথা সেটি হচ্ছে পাইলটের দক্ষতার কারণে এই বিমানে থাকা যতজন ক্রু এবং বিমানের কর্মী এবং যে যতজন যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই নিরাপদে এসে অবতরণ করেছেন এবং প্রত্যেকে এখানে আসার পর তাদেরকে নিরাপদে তারা প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। আমরা এখানে আসার পর এখানে যারা ছিলেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে যাত্রীরা নিরাপদে নামার পর তারা তাদের নিজ নিজ যেই গন্তব্য সেই গন্তব্যে তারা চলে গেছেন। এবং এ ব্যাপারে আমরা বিমানের যিনি AGM জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রওশনুল কবির, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি আসলে যাচাই বাছাই শেষে জানাবেন এখানে কারো কোনো ধরনের কোনো গাফিলতি রয়েছে কিনা বা এ ব্যাপারে কে আসলে দায়ী এবং এ ব্যাপারে প্রয়োজনীয় যে ব্যবস্থা সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে সবশেষ। উজমা। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবি ও স্থানীয় মানুষের কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার রাত 2টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকাল থেকে সীমান্তে বিজিবি টহল বাড়িয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সময় ত্রিপুরায় আটক 600 জনের বেশি ও সম্প্রতি রাজস্থানে আটক 148 জনকে পুশিনের সিদ্ধান্ত নেয় বিএসএফ। আটককৃতদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও কিছু রোহিঙ্গা রয়েছে। গভীর রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই 750 জনকে পুশিন করতে জড়ো হয় বিএসএফ। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি, সেই সাথে যোগ দেয় স্থানীয় লোকজন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘড়িয়া, মেরাসানি, নোয়াবাদী সীমান্তের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয় সেখানে। অনেকে ফেসবুকে লাইভেও লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান, এতে পিছু হটে বিএসএফ। দর্শক, প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে নারীর ডাকে মৈত্রী যাত্রা। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, যোগ দিচ্ছি তার সঙ্গে। আরাফাত, এই যে সংগঠনগুলো একটি ডাক দিয়েছে, সেখানে সাধারণ মানুষ সংহতি জানাতে কেমন জড়ো হয়েছেন, কি অবস্থা সেখানে দেখছেন, একটু জানাবেন। নারীর ডাকে আজকের এই মৈত্রী যাত্রা, সেটি আসলে এখনও যে র্যালিটি হওয়ার কথা ছিল, যে মিছিলটি হওয়ার কথা ছিল, সেটি এখনও শুরু হয়নি। তবে আমরা প্রত্যাশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে এবং একটি সমাবেশও এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপাতত আমরা সাংস্কৃতিক আয়োজন দেখছি। আজকের এই আয়োজন এবং যারা তাদের গল্প, কবিতা বা গানের মধ্য দিয়ে অথবা কোনো নাটক উপস্থাপনের মধ্য দিয়ে তারা যে কথাটি আসলে বলতে চাইছেন, আজকে এই নারীর ডাকে মৈত্রী যাত্রা শুধু নারীদের যে জন্য বা নারীরা অংশ নিচ্ছেন ব্যাপারটা তা নয়। এখানে যারা নিজেদের মানুষ মনে করেন, নারী বা পুরুষ ভাবার আগে নিজেদের মানুষ ভাবতে পছন্দ করেন, তারাই এখানে আজকে অংশ নিয়েছেন। যারা বাঙালি বা আদিবাসী ভাবার আগে নিজেদের মানুষ মনে করেন, তারাই আজকে এই আয়োজনে অংশ নিচ্ছেন। এই আয়োজন থেকে যে কথাগুলো আসলে বারবার উপস্থাপন করা হচ্ছে, যে নারীর প্রতি যে সহিংসতা চলে আসছে অব্যাহতভাবে, সেই সহিংসতার আসলে বন্ধ করা হোক এবং যে সংস্কারের কথা বলা হয়, সেই সংস্কারে যাতে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি যে ধর্ষণ বা নারীর প্রতি নিপীড়ন, যেই আচরণগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে, সেগুলো বন্ধ হোক। আজকের এই আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে বিভিন্ন সংগঠন এই আয়োজনে তাদের সংহতি প্রকাশ করেছেন। এবং আজকের এই আয়োজন থেকে যেমন নারী ও শিশু ধর্ষণের বিষয়গুলো যেমন উঠে আসছে, নিরাপত্তার বিষয় যেমন উঠে আসছে, তেমনি যারা বিকলাঙ্গ মানসিকতার মানুষ, তারা যাতে নারীকে মানুষ ভাবতে শেখেন, মানুষ ভাবতে পারেন, সেই ব্যাপারটির চর্চার কথা বলা হচ্ছে। একটি বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে এই আয়োজনের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন এবং এইখানে আমরা প্রত্যাশা করছি যে এই সাংস্কৃতিক আয়োজনের পরপরই যে মিছিল ও সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি আসলে শুরু হবে। তো এই ছিল আমার কাছে এই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সবশেষ। আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই এই ডাকে আমিও সংহতি প্রকাশ করছি। দর্শক, এই মুহূর্তে দেশের খবরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। কুড়িগ্রামে জমির বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুল পড়ুয়া মেয়েকে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। এই ঘটনায় পুলিশ মেয়েটির বাবা, মা ও চাচিকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছেন। কুড়িগ্রাম প্রতিনিধি মোনার হোসেন লিটনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিভাবে দিছে বাপের হাতে তুলিয়ে দিয়ে বাচ্চারা 2 মানুষে হত্যা করছে, তার আত্মা কিভাবে কুলিয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার কাকজিপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম 32 বিঘা জমি নিয়ে প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ। প্রতিপক্ষকে ফাঁসাতে গত 10 মে গভীর রাতে পূর্ব পরিকল্পিতভাবে নবম শ্রেণীর শিক্ষার্থী নিজ মেয়ে জান্নাতি খাতুনকে রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন জাহিদুল। আর এ কাজে তাকে সহায়তা করেন স্ত্রী মুর্শেদা বেগম ও ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম। হত্যার পর জান্নাতির মৃতদেহ ভুট্টা খেতে ফেলে আসেন তারা। যার মেয়ে তারাই মারছে এবং যন্ত্রপাতি ওরাই ব্যয় করে দিয়েছে, এটা হলো সত্য প্রমাণ। এই সমস্ত লোকের যাবজ্জীবন জেল হওয়া দরকার। সম্পূর্ণ ফাঁসি চাই, আর এদের ষড়যন্ত্র যেগুলো করছে সহজতি, তারও আমরা বিচার চাই। পরদিন নিহতের বড় চাচা খলিল হক প্রতিপক্ষ মুজিবুর রহমানকে অভিযুক্ত করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন।
তবে পুলিশের তদন্তে উঠে আসে মূলত জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকেই হত্যা করেন জাহিদুল। মূল অভিযুক্ত জান্নাতীর বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান এই পুলিশের কর্মকর্তা। তার বাবা জানাই যে প্রথমে লোহার রড এবং পরে দা দিয়ে জান্নাতীকে কোবায়ে মৃত্যু নিশ্চিত করে এবং জান্নাতীর চাচি শাহিনুর বেগম তাদের খড়ের গোদায় আগুন লাগাই দেয় এবং পরবর্তীতে তারা 164 ধারা জবানবন্দি দেওয়ার কথাও আমাদেরকে জানালে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কুমিল্লার 100 কিলোমিটার অংশের সড়ক বিভাজককে এখন সোনালু ও জারুলের সমারোহ, যা মুগ্ধতা ছড়াচ্ছে চালক ও যাত্রীদের মাঝে। পিচঢালা এই মহাসড়কে ফুলের সৌন্দর্যে চোখের তৃপ্তি, মনের শান্তি। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের তথ্য ছবি নিয়ে ডেস্ক। লাল হলুদ এগুলো অদ্ভুত সুন্দর লাগতেছে, আমাদের নজর কেড়ে নিতেছে। তো এই গাছটার কারণে আমরা দুইটা দিক উপকার পাই, একটা হচ্ছে দেখার সৌন্দর্য, একটা হচ্ছে আমরা কি প্রাকৃতিক অক্সিজেন পাইতেছি, এটা অনেক ভালো লাগে। যে ফুলের ভিউটা যে অনেক ভালো লাগে আছে পারি না এখানে। আমাদের বিভিন্ন প্রজাতির, বিশেষ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা প্রতি বছরই গাছগুলো জুড়োয় পথিকের প্রাণ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। মুন্সিগঞ্জে র্যাব পরিচয়ে 2 প্রবাসীকে অপহরণ ও 37 লাখ টাকার লুট। এবং জিআই পণ্যের স্বীকৃতি পেল মহিষের দুধের টক দই। ভোলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার চলছে খুলনা প্রেস ক্লাবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই সেমিনারের আয়োজন করেছে। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে খুলনা প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, সেমিনার থেকে বিস্তারিত কি জানাবেন আমাদের? তরুণদের শক্তি কাজে লাগাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল কিন্তু তরুণদের ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। বিকাল 4টার কিছু সময় আগে কিন্তু এই সেমিনার খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকোয়েট হল রয়েছে সেখানে শুরু হয়েছে। খুলনা এবং বরিশাল বিভাগের যে তরুণরা রয়েছে তারা কিন্তু এতে অংশ নিয়েছে। এতে অতিথি হিসাবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আসলে সেমিনারে যেটি উঠে আসছে
যারা সেমিনারের আয়োজক তারা বলছেন যে আসলে সর্বশেষ তরুণদের যে শক্তি কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যে হয়েছে তারই ধারাবাহিকতা দেশের যে তরুণরা রয়েছে সে তরুণদের মূলত সেই শক্তিকে কিন্তু কাজে লাগাতে চায়। কিভাবে আগামীর যে বাংলাদেশ রয়েছে এই আগামীর বাংলাদেশ চলবে সে বিষয় কিন্তু এই সেমিনারে এখন যারা সেমিনারে আয়োজক রয়েছেন, যারা সেমিনারে প্রশিক্ষণ দিচ্ছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। আসলে তারা বলছেন যে তরুণদের কাজে না লাগাতে পারলে কিন্তু বাংলাদেশ এগিয়ে নেওয়া সম্ভব না। সে কারণে কিন্তু তারা এই সেমিনার আসলে এই 2 দিনের এই খুলনার যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচিতে আর সেমিনার এবং আগামীকাল কিন্তু খুলনা সার্কিট হাউসে সমাবেশের আয়োজন করা হয়েছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হল থেকে যে সেমিনার চলছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের তার সর্বশেষ খবর। অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় র্যাব পরিচয়ে 2 প্রবাসীকে অপহরণের পর 36.5 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন জসিম শেখ ও সুজন খান। ভুক্তভোগীরা জানান তারা ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। সন্ধ্যা 7টার দিকে বাসটি শ্রীনগর ফেরিঘাটে পৌঁছলে র্যাব পরিচয় একদল লোক বাস থামিয়ে তাদের জোর করে নামিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীদের একজন জসিম শেখের কাছ থেকে 25,20,000 ও সুজন খানের কাছ থেকে 11,30,000 টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তাদেরকে ঢাকার আব্দুল্লাহপুরে ফেলে রেখে যায়। এ বিষয়ে র্যাব 10-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এই দুর্বৃত্তরা প্রকৃতপক্ষে র্যাব সদস্য নয়, সংঘবদ্ধ এই প্রতারক চক্র ধরার চেষ্টা চলছে। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে আকিজ বসে ক্লাসের সৌজন্যে সুনামগুলো দেখে নেব আরও একবার। এক চাকা ছাড়াই কক্সবাজার থেকে নিরাপদে ঢাকায় নামল বিমানের ফ্লাইট। ব্রাহ্মণবাড়িয়ায় 750 জনকে পুশিনের চেষ্টা, বিজিবি জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ। কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করলেন বাবা। ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মুন্সিগঞ্জের র্যাব পরিচয়ে 2 প্রবাসীকে অপহরণ ও 37 লাখ টাকা লুট। এবং জিআই পণ্যের স্বীকৃতি পেল মহিষের দুধের টক দই, ভোলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা। দর্শক, দেশের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।